ত্রয়োদশ জাতীয় সংসদের সরকারি দলের সংসদীয় সভা বসছে আজ বেলা 11টায় সংসদ ভবনের সভাকক্ষে এই সভা হবে। সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠেয় এই বৈঠকে সংসদের নতুন স্পিকার ও ডেপুটি স্পিকারের নাম চূড়ান্ত করার পাশাপাশি সংসদীয় কমিটি গঠন সহ নানা সিদ্ধান্ত আসবে বলে জানা গেছে। এছাড়া বিরোধী দলের সঙ্গে সংসদ পরিচালনায় কৌশল নির্ধারণ, গুরুত্বপূর্ণ বিল পাস, প্রশ্নোত্তর পর্ব এবং বিভিন্ন সংসদীয় কমিটি পুনর্গঠন বা নতুন করে গঠনের বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হতে পারে। এদিকে বিএনপি দলীয় সংসদ সদস্যরা জানিয়েছেন, ত্রয়োদশ জাতীয় সংসদে বিএনপি দলীয় একজন জ্যেষ্ঠ সংসদ সদস্যকে সভাপতিত্ব করার দায়িত্ব দেওয়া হবে। এরপর স্পিকার পদ চূড়ান্ত করা হবে। দর্শক, এই মুহূর্তে সংসদ ভবনের সামনে আছেন সহকর্মী ইউসুফ আলী। সরাসরি যাচ্ছি তার কাছে। ইউসুফ, সরকারি দলের সংসদীয় সভা নিয়ে কি খবর আছে আপনার কাছে, জানাবেন। আপনি জানেন যে আজকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হওয়ার পর আগামীকাল সংসদের প্রথম অধিবেশন বসবে। সেজন্য আজকে প্রথম সংসদ সদস্যদের অর্থাৎ সরকার দলীয় যেসব সংসদ সদস্যরা রয়েছেন তাদের আজকে বৈঠক অনুষ্ঠিত হবে সংসদ ভবনে, এবং এখানে প্রধানমন্ত্রী তারেক রহমান সহ সিনিয়র মন্ত্রী এবং সংসদ সদস্যরা এখানে উপস্থিত থাকবেন। আজকে যে বিষয়টি মূলত সবচেয়ে বেশি আলোচনার বিষয় সেটি হলো যেহেতু জাতীয় সংসদে এখন স্পিকার এবং ডেপুটি স্পিকার নেই, সে কারণে কার সভাপতিত্বে আসলে সংসদ অধিবেশন অনুষ্ঠিত হবে সেই বিষয়টি নিয়ে আলোচনা হবে। তবে পুরো বিষয়টি ডিপেন্ড করবে সংবিধান এবং প্রধানমন্ত্রীর উপর। ধারণা করা হচ্ছে যে একজন জ্যেষ্ঠ নেতার সভাপতিত্বে প্রথম অধিবেশন শুরু হবে, তারপর স্পিকার এবং ডেপুটি স্পিকার নির্বাচিত করার পর হয়তো সংসদের অধিবেশন স্পিকারের সভাপতিত্বে অনুষ্ঠিত হবে। আজকে এই যে বৈঠক, এই বৈঠকে অংশগ্রহণ করার জন্য আপনি দেখতে পাচ্ছেন যে বিভিন্ন সংসদ সদস্যরা যারা দেশের বিভিন্ন এলাকা থেকে নির্বাচিত হয়েছেন তারা সংসদ ভবনে প্রবেশ করছেন, এবং এই বৈঠকের পাশাপাশি আজকে সংসদীয় যেসব স্থায়ী কমিটি গঠন করা হয় সেই বিষয়গুলো নিয়েও হয়তো আলোচনা হতে পারে। এছাড়া আজকে কিন্তু প্রধানমন্ত্রীর সঙ্গে অনেকগুলো বৈঠক রয়েছে, প্রায় 7 থেকে 8টি বৈঠক রয়েছে প্রধানমন্ত্রীর সঙ্গে, এবং এখানে এই বৈঠকগুলোতে বিভিন্ন মন্ত্রী উপদেষ্টারা যোগ দেবেন। তার মধ্যে অন্যতম হলো শিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী এবং উপদেষ্টা। এছাড়া সরকার দলীয় যেসব সংসদ সদস্যরা রয়েছে তাদের সঙ্গে একটি বৈঠক অনুষ্ঠিত হবে। এছাড়া পাট ও বস্ত্র মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয় সহ অর্থ মন্ত্রণালয়, আইন ও বিচার মন্ত্রণালয় যে মন্ত্রী ও উপদেষ্টারা রয়েছেন তারা বৈঠকে বসবেন প্রধানমন্ত্রীর সঙ্গে, এবং এসব বিষয়ে বেশ কিছু সিদ্ধান্ত হয়তো নেওয়া হবে। শিক্ষামন্ত্রীর সঙ্গে যে বৈঠকটি অনুষ্ঠিত হবে সেটি শিক্ষা সংক্রান্ত সরকারের যে অগ্রাধিকার কার্যক্রম সেই বিষয় নিয়ে আলোচনা হতে পারে। এছাড়া পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রীর সঙ্গে যে বৈঠকটি অনুষ্ঠিত হবে সেটি নিয়ে রেশম ও পাটজাত পণ্যের বহুমুখী ব্যবহার ও বাজার সম্প্রসারণ সম্পর্কে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া বাণিজ্য মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয়ে যেটি বৈঠক রয়েছে সেটি বাংলাদেশের শ্রমবাজার ও শ্রম সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। এছাড়া সবশেষে এবি পার্টির চেয়ারম্যানের সঙ্গে চেয়ারম্যান প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে। সবগুলো বৈঠকে কিন্তু সচিবালয়ের নির্দিষ্ট কক্ষে হবে, এবং সেখানে বৈঠকগুলোর পরে আমরা আসলে জানতে পারবো যে আজকে প্রধানমন্ত্রীর সঙ্গে যারা সাক্ষাৎ করেছেন এবং বৈঠক হয়েছে তারা আসলে কোন কোন বিষয় নিয়ে আলোচনা করেছেন, প্রধানমন্ত্রী কী নির্দেশনা দিয়েছেন। তবে মূল যে বিষয়টি আজকে সংসদ অধিবেশনের একদিন আগে যে বিষয়টি প্রাধান্য পাচ্ছে সেটি হলো সেখানে জাতীয় সংসদের স্পিকার এবং ডেপুটি স্পিকার নিয়োগ। এই বিষয়টি নিয়ে মূলত বেশি আলোচনা হবে, এবং এটি নির্ধারণ করার পরে কিন্তু আগামীকালকে জাতীয় সংসদের অধিবেশন বসবে। যিনি জাতীয় সংসদের স্পিকার হবেন এবং ডেপুটি স্পিকার হবেন সেই স্পিকারের সভাপতিত্বে আগামীকাল জাতীয় সংসদের ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসবে, এবং সেই অধিবেশনে রাষ্ট্রপতি তার ভাষণ দেবেন, এবং পরবর্তীতে নিয়ম অনুযায়ী যেসব কার্যক্রম হওয়ার কথা সেই কার্যক্রম পরিচালিত হবে এবং সংসদ অধিবেশন চলতে থাকবে। জ্যোতি, সংসদ ভবন থেকে এই ছিল আমার কাছে তথ্য। জ্যোতি। ইউসুফ, আপনাকে ধন্যবাদ। দর্শক, সংসদ ভবনের সামনে থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী ইউসুফ আলী। রাজধানীর ফিলিং স্টেশনগুলোয় জ্বালানি তেলের জন্য আজও দীর্ঘ লাইন। সরবরাহ ঘাটতির কারণে এখনও স্বাভাবিক কার্যক্রম শুরু করতে পারেনি কয়েকটি পাম্প। সকালে তেল নিতে এসে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে মোটরসাইকেল ও গাড়ি চালকদের।
কেউ ফজরের নামাজ শেষে, কেউ বা সাহারি খেয়ে এসে দাঁড়িয়েছেন দীর্ঘ লাইনে। গভীর রাতেও লাইন ধরেছেন কেউ কেউ। পাম্পের কর্মীরা বলছেন কিছুটা স্বাভাবিক হতে শুরু করেছে তেলের মজুদ। তবে সরকার নির্ধারিত পরিমাণ মতোই সরবরাহ করা হচ্ছে জ্বালানি তেল। আজ থেকে 5 লিটার করে তেল পাবেন মোটরসাইকেল চালকরা। দর্শক, এই মুহূর্তে পেট্রোল পাম্পে আছেন সহকর্মী জাহিদ আহমেদ বাবু, যুক্ত হচ্ছে তার সাথে। জাহিদ, রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে আজকের চিত্র কেমন দেখছেন জানান। ধন্যবাদ আপনাকে। আসলে আপনি জানেন যে মধ্যপ্রাচ্য যুদ্ধ পরিস্থিতিতে আজ কিন্তু আজও কিন্তু রাজধানীর বিভিন্ন পেট্রোল পাম্প কিন্তু সেই একই অবস্থা। আপনি দেখতে পাচ্ছেন যে আজও কিন্তু সেখানে এই আমি এখন যে অবস্থানে আছি পরিবার এলাকায়, এই এলাকাতে কিন্তু যে পেট্রোল পাম্পটি আছে সেখানে কিন্তু লাইন দিয়ে তারা কিন্তু এখন তেল নিচ্ছে, আর কি। তো যাই হোক, তাই এই সংকটকে পুঁজি করে কিন্তু একটা পক্ষ অবৈধভাবে তেল মজুদ রেখে সংকট সৃষ্টি করছে। এখানে এসে এমন অভিযোগ কিন্তু উঠে আসলো পাম্প কর্তৃপক্ষ আর চালকের সাথে কথা বলে। তবে আপনার মাধ্যমে দর্শকদের জানাতে চাই যে সরবরাহ সংকটের কারণে আজ কিন্তু সকালে বেশ কয়েকটি পাম্প স্বাভাবিক কার্যক্রম শুরু করতে না পারলেও নগরীর এই তেল পাম্পে কিন্তু দেখা যাচ্ছে এইরকমই লম্বা লাইন। আপনি জানেন যে পরিস্থিতি সামাল দিতে সরকার কিন্তু এখন রেশনিং পদ্ধতিতে তেল দিচ্ছে। বিশেষ করে গতকালকে মোটরসাইকেলের জন্য 2 লিটার মানে 2 লিটার দেওয়ার কথা দিয়েছে। আজ কিন্তু সেটা স্বাভাবিক করে, মানে বিশেষ করে যারা বাইক চালায় এবং রাইডার চালায়, উবার চালায়, তাদের রুটি রুজির ক্ষেত্রে আজ কিন্তু সেটা প্রতি মোটরসাইকেলে 5 লিটার করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এছাড়াও প্রাইভেট কারের জন্য কিন্তু 10 লিটার করে দেওয়া হচ্ছে। আর এই যে রেশনিং পদ্ধতিতে দেওয়া হচ্ছে এই কারণেই কিন্তু এখানে এরকম লম্বা লাইন দেখা যাচ্ছে। আর তবে এই ফুয়েল স্টেশনের সীমাবদ্ধ কিন্তু এখানেই নাই। তেল পাম্পের এমন লম্বা লাইন কিন্তু আরও অনেক স্থানেও দেখা গেছে। আবার অনেক তেল পাম্পে কিন্তু দেওয়া হচ্ছে না প্রয়োজনীয় এই জ্বালানি তেল। তবে আমি বলতে চাই যে এই পাম্পগুলোতে যেখানে তেল দেওয়া হচ্ছে সেখানে কিন্তু 2 ঘন্টা অপেক্ষা করার পরও মিলছে কাঙ্ক্ষিত তেল। আসলে এখানে ভুক্তভোগীরা বলছেন যে যারাই তেল মজুদ করুক না কেন, যে পক্ষই তেল মজুদ করে রেখে যে এই সংকট সৃষ্টি করুক না কেন, সরকার কিন্তু আসলে এই সংকট নিরসনে তারা কিন্তু কার্যকরী ভূমিকা রাখবে। তো এই ছিল পরিবার এলাকায় পেট্রোল পাম্প থেকে সর্বশেষ খবর। জ্যোতি। জাহিদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, এই মুহূর্তে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী জাহিদ আহমেদ বাবু, তিনি জানাচ্ছিলেন পেট্রোল পাম্পের আজকের চিত্র। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতিকে কেন্দ্র করে চট্টগ্রামের খাতুনগঞ্জে বেড়েছে ভোজ্য তেলের দাম। পাইকারি বাজারে গত 3 দিনের ব্যবধানে পাম তেল ও সয়াবিন তেলের দাম মন প্রতি সর্বোচ্চ 250 টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। নগরীর খাতুনগঞ্জ পাইকারি বাজারের ব্যবসায়ীরা বলছেন, ইরানের চলমান সংঘাতের কারণে আন্তর্জাতিক বাজারে দাম বাড়ার প্রভাব স্থানীয় বাজারেও পড়েছে। তবে ভোক্তাদের অভিযোগ, যুদ্ধের অজুহাতে ব্যবসায়ীরা কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়াচ্ছেন। বর্তমানে বাজারে যে তেল রয়েছে তা আগে আমদানি করা হওয়ায় এখন দাম বাড়ার যৌক্তিকতা নেই বলেও দাবি তাদের। বাজার ঘুরে জানা গেছে 3 দিন আগে পাম তেল মন প্রতি বিক্রি হয়েছে 5,850 টাকায়, যা এখন বেড়ে দাঁড়িয়েছে 6,100 টাকায়। সয়াবিন তেল বর্তমানে বিক্রি হচ্ছে মন প্রতি প্রায় 7,300 টাকায়। ভোলা সদর 250 শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন রোগীরা, যার ফলে সুস্থ রোগীরাও অসুস্থ হয়ে পড়ছেন। বাড়ছে মৃত্যুর ঝুঁকি। প্রশাসন বলছেন জনবলের সংকটের কারণে হিমশিম খাচ্ছেন সেবা দিতে। ভোলা থেকে প্রতিনিধি আরিফ হোসেন লিটনের ডেস্ক রিপোর্ট, জানাচ্ছেন আতিকুর রহমান তিতাস। উপকূলীয় জেলা ভোলার মানুষের চিকিৎসার প্রধান ভরসা ভোলা সদর 250 শয্যা হাসপাতাল। কিন্তু প্রয়োজনীয় জনবল ও অবকাঠামোর সংকটে এখানে চিকিৎসা সেবা নিতে এসে চরম ভোগান্তিতে পড়ছেন রোগীরা।
রোগীদের অভিযোগ, পর্যাপ্ত চিকিৎসক না থাকা, নার্স ও পরিচ্ছন্নতা কর্মীর সংকট এবং অব্যবস্থাপনার কারণে হাসপাতালের পরিবেশও হয়ে উঠছে অস্বাস্থ্যকর। এতে অনেক সময় সুস্থ রোগীও অসুস্থ হয়ে পড়ছেন। লিফটের থেকে ভিতর পর্যন্ত এক সিটে 3 জন করে রোগী রাখছে, 2 জন করে রোগী রাখছে। সকালবেলা আইসা দাঁড়িয়ে রয়েছি, বসার মতো কোনো জায়গা পাচ্ছিলাম না। এইখানে একটা সিট নিতে গেল 50 টাকা 100 টাকা দেওয়ান লাগে, বলা হাসপাতালটা দালালে বুঝিয়ে গেছে যে হাসপাতালে যে পরিস্থিতি, তো বেড তো পাওয়াই যায় না, ফ্লোরও পাওয়া যায় না, এমন একটা অবস্থা। যেই পরিমাণ এখানে সিস্টার ডাক্তার থাকার কথা, এই পরিমাণ ডাক্তার নাই, তাদেরকে সেবাটা দিতে পারতেছে না। চিকিৎসা না পেয়ে অনেক রোগীকেই বাধ্য হয়ে প্রাইভেট ক্লিনিক কিংবা বরিশাল ও ঢাকার হাসপাতালে যেতে হচ্ছে। এতে বাড়ছে খরচ ও দুর্ভোগ। 200-250 লোক রুগী থাকে, যদি আমরা থাকি 5-6 জন, তাহলে হিমশিম খাইতেই হবে। আমাকে ওয়ার্ড হিসাবে একজনে হয় না, কিন্তু 2 জন লাগে, কিন্তু ঘের ভরও আমরা চালিয়ে যাই আমাকে কাজ। আমরা এইখানে একটা ইমার্জেন্সি 3 বেলা 4 বেলা ডিউটি, এটা চালানোর জন্য মিনিমাম 8 থেকে 10 জন ডক্টর ইমার্জেন্সিতেই লাগে। ইলেকশনের পরে 3 জন পোস্টেড, অন্য জায়গায় পোস্টেড হতে আমরা 4 জন হয়ে গেছি। কাগজে কলমে হাসপাতালটি 250 শয্যার হলেও প্রতিদিন এখানে কয়েকশো রোগী চিকিৎসা নিতে আসেন। কিন্তু সবচেয়ে বড় সংকট চিকিৎসকের। অনুমোদিত 87 জন চিকিৎসকের বিপরীতে বর্তমানে কর্মরত মাত্র 25 জন। ফলে অধিকাংশ বিভাগেই তৈরি হয়েছে তীব্র সেবা সংকট। আমাদের মেডিকেল অফিসার, সহকারী রেজিস্ট্রার, সহকারী সার্জন, এই বিভিন্ন পদগুলোর সংকট থাকার কারণে চিকিৎসক সংকটে মারাত্মকভাবে আমরা জর্জরিত আছি। চিকিৎসক সংকটের কারণ কথা আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি এবং তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন যে দ্রুত চিকিৎসক সংকট সমাধান করবেন। কর্তৃপক্ষ বলছে, অনেক চিকিৎসক এই জেলাকে দূরবর্তী বা পানিশমেন্ট পোস্টিং মনে করে বদলি নিয়ে চলে যান। ফলে দীর্ঘদিন ধরেই জনবল সংকটে ভুগছে হাসপাতালটি। দ্রুত চিকিৎসক ও কর্মী নিয়োগ না হলে উপকূলীয় এই জেলার মানুষের চিকিৎসা সংকট আরও সংকটাপন্ন হওয়ার আশঙ্কা রয়েছে। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। দর্শক, এ বিষয়ে আরও তথ্য জানতে এই মুহূর্তে ভোলা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফ হোসেন লিটন। লিটন, ভোলা সদর 250 শয্যা বিশিষ্ট হাসপাতালে যে চিত্র আপনার প্রতিবেদনে উঠে এসেছে, এখনো কি পরিস্থিতি তেমনই রয়েছে? জ্যোতি, ধন্যবাদ আপনাকে। আমি প্রথমে আপনাকে একটি বিষয় জানিয়ে রাখি। আপনি জানেন যে উপকূলীয় জেলা, এই দ্বীপ জেলার চারপাশে কিন্তু নদী বিস্তৃত একটি এলাকা রয়েছে। নির্দিষ্ট একটি সময়ের পর কিন্তু এই অঞ্চল থেকে অন্যান্য অঞ্চলের যোগাযোগের সম্পূর্ণ পথটি কিন্তু বন্ধ হয়ে যায়। তখন কিন্তু এই উপকূলের মানুষের একমাত্র যে ভরসার জায়গাটি থাকে, সেই জায়গাটি হলো চিকিৎসার ক্ষেত্রে এই 250 শয্যা হাসপাতালটি। এই হাসপাতালটি ঘুরে আমি যেমনটি দেখলাম, এই হাসপাতালটি কিন্তু নানান সমস্যায় জর্জরিত হয়ে রয়েছে। এখানে ডাক্তার সংকট সহ সকল ধরনের সমস্যা কিন্তু এই হাসপাতালটিতে ঘুরে দেখা গেছে। শিশু ওয়ার্ড সহ সকল ওয়ার্ডগুলিতেই কিন্তু এখানে ডাক্তারের যে সংকট রয়েছে, দক্ষ নার্সেরও কিন্তু সংকট রয়েছে বলে আমি যেমনটা জানতে পেরেছি। এখানে শিশু রুগীরা আসলে কিন্তু এক প্রকার হেনস্থা হতে হয়। এই রুগীর লোকেরা যেমনটা বলছেন যে, অর্থাৎ ক্যানোলা পরা, যে বাচ্চাদের যে ক্যানোলাটি পরানো হয়, সেই ক্যানোলাটিও এই শিশু বাচ্চাদেরকে 2-3 বার পুশ করার পরেও কিন্তু তারা যে বাচ্চাকে ক্যানোলা পরাতে পারে না, যার ফলে কিন্তু হাসপাতালে এসে কিন্তু অনেক ধরনের অভিযোগ এসেছে। তো এখানে একজন চিকিৎসা নিতে আসা একজনের সাথে আমি কথা বলবো যে, এই যে আপনি হাসপাতালে আসলেন, ঠিক মতন ডাক্তার পাচ্ছেন কিনা, নার্স সহ সকল সেবা কি আপনি পাচ্ছেন কিনা? জি না, আমি ঠিক মতন কোনো ডাক্তার পাচ্ছি না। আজ 4 দিন আছি, 2 দিন কোনো ডাক্তারই আসছে না। কালকে শুধু স্যার আসছিল, আবার চেম্বারে যাইতে হয়, তার চেম্বারে যা দেখাইতে হয়। হাসপাতাল কোনো চিকিৎসা পাচ্ছি না। আর ক্যারোলার ব্যাপারে আমি বাচ্চার 4 বার ক্যারোলা পড়াইছি, নার্সে ঠিক মতো ক্যারোলা পড়াইতে পারে না। এবার পরিবেশের কি বলবো, পরিবেশ তো নোংরা, একবারে তেলাপোকা, এসব নোংরা, কোনো মুসার কোনো নাই। যেমনটা আপনাকে দেখাতে চাই, আপনি দেখতে পাচ্ছেন যে একেবারে গাদাগাদি 250 শয্যা হাসপাতাল হলেও ফ্লোরে এবং যে বেডে রোগী, অন্যান্য রোগীর কিন্তু কোনো অভাব নেই, কিন্তু সেই পরিমাণ তারা কাঙ্ক্ষিত কিন্তু সেবা পাচ্ছেন না, এমনটি কিন্তু অভিযোগ করে আসেন। আমার সাথে তত্ত্বাবধায়কের সাথে এখানকার কথা হয়েছিল, তিনি আমাকে আসলে যেমনটা জানিয়েছিলেন যে এখানে যে 250 শয্যা হাসপাতালে যে ধরনের ডাক্তার লোকবল সেবা দরকার, সেই পরিমাণ কিন্তু তারা পাচ্ছেন না, এমনটা অভিযোগ করেছেন। এছাড়াও এখানে যে সমস্ত ডাক্তারকে বদলি করে আনা হয়, তারাও কিন্তু এখান থেকে আবার
এটাকে পানিশমেন্ট এরিয়া মনে করে তারাও কিন্তু আবার এই অঞ্চল থেকে আবার চলে যায়, যার ফলে কিন্তু এই হাসপাতালটিতে ডাক্তার শূন্যতা সবসময় থাকে বলে আমাকে এই হাসপাতালের কর্তৃপক্ষ জানিয়েছেন। তো এই উপকূলের মানুষ চাচ্ছেন যে এই উপকূলের যেই 250 শয্যা হাসপাতালটি রয়েছে সেই হাসপাতালে ডাক্তার সহ সকল ধরনের সেবা পাবেন, এমনটি তারা কিন্তু প্রশাসনের কাছে প্রত্যাশা করছেন। তো এই ছিল ভোলা সদর হাসপাতাল থেকে আমার সর্বশেষ খবর। জ্যোতি। লিটন, আপনাকে ধন্যবাদ। দর্শক, ভোলা থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী আরিফ হোসেন লিটন। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাবে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আবারও কয়েকটি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, দুবাই, আবুধাবি, শারজা ও দোহা বিমানবন্দর সীমিত পরিসরে পরিচালিত হয়। এসব রুটে ফ্লাইট পরিচালনায় অনিশ্চয়তা তৈরি হয়েছে। ফলে গতকাল একটি অ্যারাইভালস সহ মোট 4টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়। বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুবাই থেকে আসা একটি অ্যারাইভাল ফ্লাইট এবং ইউএস বাংলা এয়ারলাইন্সের মধ্যপ্রাচ্য রুটের একটি অ্যারাইভাল ও 2টি ডিপার্চার ফ্লাইট। তবে একই দিনে বিভিন্ন এয়ারলাইন্সের মধ্যপ্রাচ্য থেকে আসা 7টি অ্যারাইভাল এবং 6টি ডিপার্চার ফ্লাইট স্বাভাবিকভাবে পরিচালিত হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। দখল ও দূষণের মারাত্মকভাবে ধ্বংসের দ্বারপ্রান্তে নারায়ণগঞ্জ জেলার শীতলক্ষ্যা ও ব্রহ্মপুত্র নদী। প্রাকৃতিকভাবে নদীগুলো জেলাবাসীর জন্য আশীর্বাদ হলেও তা যেন পরিণত হচ্ছে অভিশাপে। পরিবেশ অধিদপ্তর ও বিআইডব্লিউটি এর দায়সারা বক্তব্য দিলেও জেলা প্রশাসন পক্ষ থেকে ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়েছে। প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুনের রিপোর্ট, জানাচ্ছেন তামান্না সাদিকা। দখল আর শিল্পী বর্জ্যের দূষণে ধ্বংসের দ্বারপ্রান্তে নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা ও ব্রহ্মপুত্র নদী। একসময় জেলার কৃষি, মৎস্য ও শিল্পের প্রধান অবলম্বন ছিল এই নদীগুলো। এখন অপরিকল্পিত শিল্পায়ন আর বর্জ্যের চাপে দ্রুত হারাচ্ছে জীববৈচিত্র্য। গবেষণায় দেখা গেছে, শীতলক্ষ্যার পানিতে দ্রবীভূত অক্সিজেনের মাত্রা মাত্র 2 থেকে 3 মিলিগ্রাম প্রতি লিটারে, যেখানে সুস্থ নদীতে প্রয়োজন কমপক্ষে 5 থেকে 8 মিলিগ্রাম। এই অক্সিজেন ঘাটতির কারণে মাছসহ জলজ প্রাণীর টিকে থাকা কঠিন হয়ে পড়ছে। নদীর পানিতে পাওয়া যাচ্ছে ক্রোমিয়াম, ক্যাডমিয়াম, নিকেল সহ বিভিন্ন ভারী ধাতু। এক গবেষণায় শীতলক্ষ্যায় ক্রোমিয়ামের মাত্রা 0.10 মিলিগ্রাম প্রতি লিটারে, যা আন্তর্জাতিক মানের চেয়েও বেশি। এই দূষণের সরাসরি প্রভাব পড়ছে নদী তীরবর্তী মানুষের জীবনে। সংকটে পড়ছে ঐতিহ্যবাহী জামদানি শিল্প, পাশাপাশি কমে যাচ্ছে মাছের উৎপাদন ও জেলেদের আয়। ময়লা আবর্জনা রয়েছে তা এই নদীতে ব্যাহত করা হয়, আর কারণে আমাদের নদীটা আর কি দিন দিন পলিউট হচ্ছে। নদীর পানি অনেক পরিষ্কার ছিল, স্বচ্ছ ছিল। বর্তমানে এমন অবস্থা হয়েছে, নদীর সামনে দাঁড়ানোই যায় না, দাঁড়াতে গেলেই দুর্গন্ধ আসে। নদীর তীরে গড়ে ওঠা অনেক শিল্প কারখানায় বর্জ্য শোধনাগার থাকলেও তা নিয়মিত ব্যবহার করা হয় না। ফলে প্রতিদিন বিপুল পরিমাণে অপরিশোধিত বর্জ্য সরাসরি নদীতে পড়ছে। নিজস্ব ম্যাজিস্ট্রেট আছে এবং যদি লাগে আমাদের জেলা প্রশাসন থেকে আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেট আমরা তাদেরকে কোঅপ করে আমরা কিন্তু এখানে অবৈধ দখল উচ্ছেদ অভিযান আমরা পরবর্তীতে পরিচালনা করব। পরিবেশবিদদের মতে এখনই কার্যকর পদক্ষেপ না নিলে শীতলক্ষ্যা ও ব্রহ্মপুত্র নদী ভবিষ্যতে জীববৈচিত্র্যহীন মৃত নদীতে পরিণত হতে পারে। নদীর দখল এবং দূষণ রোধ করার জন্য সমন্বিতভাবে পরিকল্পনা করতে হবে। শুধুমাত্র পরিবেশ অধিদপ্তর একার পক্ষে এই কাজটি কোনোভাবেই করা সম্ভব না। তামান্না সাদিকা, মাই টিভি। 15 মার্চ শেষ হতে যাচ্ছে এবারের অমর 21শে বইমেলা। তবে অন্যান্য বছরের মতো এবারের বইমেলায় ছিল না প্রাণ, ছিল না প্রত্যাশা অনুযায়ী পাঠক সমাগম। পবিত্র রমজান মাস এবং ঈদ সমাগত হওয়ায় ক্রেতা পাঠকরা মেলাতে পারেননি ব্যাটে বলে। এতে বেশ চিন্তায় ও লোকসানে পড়েছেন প্রকাশকরা। আরও থাকছে সাদিয়া হক মোয়ের রিপোর্টে। বইমেলা মানে লেখক, পাঠক এবং প্রকাশকদের এক মেলবন্ধন। কিন্তু দেরিতে মেলা শুরু এবং রোজার মাসে অনুষ্ঠিত হওয়ায় এবারে বইমেলা আশা অনুযায়ী জমে ওঠেনি। ফেব্রুয়ারি মাসের শুরুতে বইমেলা না হওয়ার আক্ষেপ রয়েছে প্রকাশকদের মাঝে। তবে বইমেলার নিয়ম রক্ষা এবং ধারাবাহিকতা বজায় রাখার জন্য এই মেলার সংশ্লিষ্ট আয়োজকদের ধন্যবাদ জানায় অনেক প্রকাশনা প্রতিষ্ঠান। মেলা তো আমাদের করতেই হবে, এই অমর 21শের মেলা, সেই হিসেবে মেলা করছি, কিন্তু
বিক্রি সেভাবে হচ্ছে না। বই বান্ধব দেশ গড়ার লক্ষ্যে বর্তমান সরকারের বিভাগীয় ও জেলা পর্যায়ে বইমেলা করার যে উদ্যোগ গ্রহণ নেওয়ার কথা হয়েছে তার সাধুবাদ জানিয়েছে লেখক ও প্রকাশকরা। আমাদের যতখানি শারীরিক হাসপাতাল আছে, মনের হাসপাতাল কিন্তু নাই, যেটাকে লাইব্রেরি বলি আমরা। তো এটা এই আপনাদের মাধ্যমে আমি জানাবো সরকারকে যে লাইব্রেরি করবার উদ্যোগও যদি সরকারের পাশাপাশি নেয় তাহলে আরও বেশি বইবান্ধব হয়ে উঠবে। সরকারের পক্ষ থেকে স্টল ফি মওকুফ করার জন্য অনেকটাই উপকৃত হয়েছে বলে জানান প্রকাশনী প্রতিষ্ঠানগুলো। সরকারের পক্ষ থেকে এটা আমাদের উৎসাহিত করার জন্য এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছিল। আমরা সেটাকে সাদরে গ্রহণ করেছি। প্রকাশকরা যে আশা নিয়ে স্টল দিয়েছিল বা বইমেলায় এসেছিল, যে প্রফিট মার্জিন বা সেলস, তার কোনোটাই লক্ষ্য অর্জিত হবে না। রমজান মাসের ইফতার এবং ঈদের কেনাকাটার জন্য পাঠকদের ভিড় স্বাভাবিকভাবে কম হলেও প্রকৃত বইপ্রেমীরা বই কিনতে আসছেন এবং শেষের দিকেও পাঠকরা বইমেলায় আসবেন বলে প্রত্যাশা প্রকাশকদের। রমজানের যে একটা কড়া চাপ রয়েছে, মানুষ চলে যাচ্ছে সব পোশাকের দিকে, সেই জায়গায় দিক থেকে বইয়ের দিকে একটু টানটা এবার কম। লোক কম, কিন্তু আগে 100 জন ঢুকলে 5 জন 10 জন কিনতো, এখন 10 জন ঢুকলে 9 জনই কিনে। প্রতি বছরই মেলার শেষের দিকে বই বিক্রি হয়, এবারও আমরা ভালোই বিক্রি করতেছি। সাদিয়া হক মৌ, মাই টিভি, ঢাকা। এবার গ্রাম বাংলার খবর। ফ্যামিলি কার্ডের টাকা পেতে কোনো এমপি মন্ত্রীর নেতাদের ধরতে হয়নি। টাকা পৌঁছে গেছে মোবাইলে। ফ্যামিলি কার্ড উদ্বোধনের প্রথম দিনে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় মঙ্গলবার বিকেলে জয়পুর ইউনিয়নে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী ডাক্তার AZM জাহিদ হোসেন এমপি এসব কথা বলেন। এ সময় দিনাজপুর জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ জেদান আল মুসা BPM সহ অনেকে উপস্থিত ছিলেন। কোনো কারণে চেয়ারম্যান মেম্বার বিএনপি নেতাকে ধরতে হয় নাই, টাকা সোজাসুজি আপনার ঘরে চলে গেছে। অর্থাৎ এখানে কাউকে, এবং এই টাকা তোলার সময় আপনার কোনো টাকাও দিতে হবে না, আপনি 2500ই পাবেন, যে খরচ সরকার বহন করবে। যারা আজকে মুখে ইসলামের কথা বলেন, যারা ন্যায়ের রাজনীতির কথা বলেন, প্রকৃতপক্ষে তারা ইনসাফের রাজনীতি করেননি। তারা দেশের মানুষকে জিম্মি করে রাজনীতি করছেন এবং গুপ্ত রাজনীতি করেছেন বলে মন্তব্য করেছেন পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দিন চৌধুরিয়ানী। মঙ্গলবার সন্ধ্যায় লক্ষ্মীপুর টাউন হল মিলনায়তনে পৌর যুবদলের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে অংশগ্রহণ করে প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন। মন্ত্রী বলেন, ইনসাফের রাজনীতি সব সময় প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে হয়েছিল। আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে ইনসাফ এবং ন্যায়ের রাজনীতি প্রতিষ্ঠার মধ্য দিয়ে এই বাংলাদেশটাকে গড়তে চায় বিএনপি। দেশে একটা স্বনির্ভর বাংলাদেশ গড়েছিলেন। এই দেশে তিনি যেভাবে উৎপাদন এবং উন্নয়নের রাজনীতিকে অব্যাহত রেখেছিলেন, আমরা আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে উৎপাদন এবং উন্নয়নের রাজনীতিকে এগিয়ে নিয়ে যাব, নতুন ভাবে বাংলাদেশটাকে গড়ব। সেজন্য বিশেষ করে যুব সমাজের সহযোগিতা বিশেষভাবে প্রয়োজন। ভোলার চরফ্যাশন উপজেলার আসলামপুর ইউনিয়নের 4 নম্বর ওয়ার্ডে 288টি পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়েছে। কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চরফ্যাশন উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও ভোলা 4 আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম নয়ন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ভোলা জেলা প্রশাসক ডাক্তার শামীম রহমান, ভোলা জেলা পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল্লাহ কায়সার সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। পিছিয়ে পড়া জনগোষ্ঠী, যাদের জীবনমান অনেক নিচু পর্যায়ের, অর্থনৈতিকভাবে যারা পিছিয়ে রয়েছে, যারা বঞ্চিত, সুবিধা বঞ্চিত, তাদের জন্য প্রতি মাসে নিয়মিতভাবে এই ফ্যামিলি কার্ডের সুবিধাটা তাদেরকে অর্থনৈতিকভাবে সুরক্ষা দিবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় এতিমখানায় দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। মদিনাতুল উলুম এতিমখানা মাদ্রাসার শতাধিক ছাত্রদের নিয়ে বিশেষ দোয়া ও ইফতারের আয়োজন করেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক সালেহ মোহাম্মদ আদনান। এ সময় আরও উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ সাধারণ সম্পাদক আবুল হোসেন হাওলাদার আশিক, তেজগাঁও কলেজ ছাত্রদলের সদ্য সাবেক সাধারণ সম্পাদক বিলাল হোসেন খান।
বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে কুড়িগ্রামে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কুড়িগ্রাম জেলা বিএনপির আয়োজনে আলিয়া মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মোস্তফা। এ সময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা বিএনপির সদস্য সচিব সোহেল হোসাইন কায়কোবাদ। এ সময় সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল হক রুবেলের সঞ্চালনায় বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব সহ অনেকে। কুমিল্লার দাউদকান্দি পৌরসভায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় অধিদপ্তর মানবিক কর্মসূচির আওতায় দিনব্যাপী বিভিন্ন ওয়ার্ডের অসহায় হতদরিদ্র পরিবারের মধ্যে 10 কেজি করে চাল বিতরণ করা হয়। আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে অসহায় মানুষজন 10 কেজি করে চাল পেয়ে খুশি উপকারভোগীরা। এই কার্যক্রম ঈদের আগ পর্যন্ত চলবে। এ সময় উপস্থিত ছিলেন দাউদকান্দি পৌর প্রশাসক জনাব মোহাম্মদ রেদাউনুল ইসলাম। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কোরআন খতম, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিউ কনফারেন্স হলে আয়োজিত অনুষ্ঠানের আয়োজন করে পোস্ট গ্রাজুয়েট ট্রেনি ডক্টর অ্যাসোসিয়েশন। এতে চট্টগ্রাম মেডিকেল কলেজ সহ বিভিন্ন বেসরকারি মেডিকেল কলেজের 7 শতাধিক চিকিৎসক অংশগ্রহণ করেন। সংগঠনের সাধারণ সম্পাদক ডাক্তার মোহাম্মদ মোনাইম ফরহাদের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডাক্তার তানভীর হাবিব তান্না। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। আমি প্রত্যেকটা নিঃস্ব দুস্থ পরিবারকে 2,500 টাকা করে প্রতি মাসে পাবে, এই ধরনের একটা ফ্যামিলি কার্ড করে দেবে। অনেকেই উপহাস করেছিল, আরে তারেক রহমান কি বলছে। আজকে উনি প্রমাণ করে দিয়েছে তারেক রহমান যেটা বলে সেটা উনি করতে জানে। কুষ্টিয়ার কুমারখালীতে রাজনৈতিক, প্রশাসনিক ও বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমারখালী উপজেলা শাখার আয়োজনে অনুষ্ঠানে কুষ্টিয়া 4 আসনের সংসদ সদস্য মোহাম্মদ আফজাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া 2 আসনের সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল গফুর। অন্যান্যদের মধ্যে উপজেলা জামায়াতের আমির আফতাব উদ্দিন, কুমারখালী থানার পুলিশ পরিদর্শক আমিরুল ইসলাম, এনসিপির উপজেলা আহ্বায়ক অধ্যাপক হেলাল উদ্দিন, খোকসা উপজেলা আমির নজরুল ইসলাম, নায়েবে আমির হাফেজ মুর্শিদ আলম, পৌর জামায়াতের আমির অ্যাডভোকেট রবিউল ইসলাম। সিরাজগঞ্জের চৌহালি ও বেলকুচি উপজেলা প্রশাসন ও ত্রাণ দপ্তরের উদ্যোগে জাতীয় দুর্যোগ প্রশমন দিবস পালন করা হয়েছে। উপজেলা প্রশাসনের নেতৃত্বে উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালি বের করা হয়। পরে পরিষদ হল রুমে নির্বাহী অফিসার HM খোদাদাদ হোসেনের সভাপতিত্বে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ হেকমত আলীর সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা অফিসার ডাক্তার ABM কায়সার, কৃষি কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম সহ অনেকে। দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব, এই প্রতিপাদ্য নিয়ে ঝালকাঠির নলছিটিতে দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে র্যালি, অগ্নি নির্বাপন মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাগুপ্তা মেহনাজ। আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আওলাদ হোসেন সহ ফায়ার সার্ভিস নলছিটির একটি ইউনিট ও স্বেচ্ছাসেবীবৃন্দ। চাঁদপুর 2 আসনের সংসদ সদস্য ডক্টর মোহাম্মদ জালাল উদ্দিন বলেছেন, অপরাধী যত প্রভাবশালী হোক না কেন কাউকে আইনের ঊর্ধ্বে থাকতে দেওয়া হবে না। গতকাল বিকেলে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের হরিণা গ্রামে স্কুল ছাত্রীকে উত্ত্যক্ত করার ঘটনায় নিহত জাকির হোসেনের বাড়ি পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। পরে তিনি মতলব উত্তর উপজেলার বাগানবাড়ি ইউনিয়নের রায়েরকান্দি গ্রামে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে চাঁদার দাবিতে হামলার ঘটনাস্থল পরিদর্শন করেন। যারা জড়িত না, এরা যেন কোনো হয়রানির শিকার না হয় এবং এটার বিচারের জন্য আমি সব আনটিল বিচার পর্যন্ত আমি এটা পর্যবেক্ষণ করব। মতলবের বাড়ি থেকে এই চাঁদাবাজ, সন্ত্রাস, মাদক নির্মূল করব। মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় একটি বসতঘরে অভিযান চালিয়ে 204 বোতল ফেনসিডিল সহ মোহাম্মদ জালাল উদ্দিন ওরফে সৌরভ নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। শ্রীনগর উপজেলার হাসারা পালেরপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
মুন্সিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মেনহাজুল আলম জানান, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ডিবির এসআই আবুল কালাম আজাদের নেতৃত্বে একটি দল হাসারা পালেরপাড়া এলাকায় একটি টিনশেড কক্ষে তল্লাশি চালায়। এ সময় একটি কাপড়ের হাতলযুক্ত ব্যাগ থেকে 136 বোতল, আরেকটি ব্যাগ থেকে 59 বোতল এবং একটি প্লাস্টিকের চটের বাজারের ব্যাগ থেকে 9 বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। বরিশালের কাউনিয়া হাউজিং এলাকায় বৃদ্ধাশ্রমের প্রায় শতাধিক মায়েদের ইফতার করালো বিশ্ব সাহিত্য কেন্দ্রের পাঠক চক্র। বরিশালের সমন্বয়কারী বাহা উদ্দিন গোলাপের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল সাংস্কৃতিক কেন্দ্রের সহসভাপতি আব্দুল হাই, স্পার্ক গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ আনোয়ার হোসেন, বরিশাল রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক বাপ্পি মজুমদার, বৃদ্ধাশ্রমের পরিচালক সাখাওয়াত হোসেন সহ বিশিষ্টজনেরা। গাইবান্ধার সাদুল্লাপুরে 2025 সালের ইবতেদায়ী পঞ্চম শ্রেণীর সমাপনী বৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আশিফা মডেল মাদ্রাসা। অনুষ্ঠানে ট্যালেন্ট ও সাধারণে বৃত্তিপ্রাপ্ত 11 জন শিক্ষার্থীদেরও সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান করা হয়েছে। প্রকাশিত ইবতেদায়ী পঞ্চম শ্রেণীর সমাপনী বৃত্তি পরীক্ষায় সাদুল্লাপুর উপজেলায় বৃত্তিপ্রাপ্ত 20 শিক্ষার্থীর মধ্য থেকে আশিফা মডেল মাদ্রাসা থেকে ট্যালেন্ট ফুলে 2 জন এবং সাধারণে 9 জন সহ সর্বমোট 11 জন শিক্ষার্থী বৃত্তি পেয়ে সফলতার সাথে উত্তীর্ণ হয়। এ উপলক্ষে উপজেলার সম্মেলন কক্ষে আয়োজিত ইফতার ও সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান সহ শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।